আজ আমরা এমন এক চাঞ্চল্যকর খবর নিয়ে আলোচনা করব যা আমাদের সীমান্ত অঞ্চলের নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের 7টি ভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে 107 জন মানুষকে। এই 107 জনের মধ্যে রয়েছে নারী ও শিশু, যারা দীর্ঘ 10 থেকে 20 বছর ধরে ভারতে বসবাস করছিলেন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, মৌলভীবাজার, খাগড়াছড়ি এবং ঠাকুরগাঁও এই 7টি জেলা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করা হয়েছে। ফেরত আসা এই 107 জনের মধ্যে 30 জন নারী এবং 46 জন শিশু রয়েছে। এদের অনেকের জন্ম ভারতেই। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী গত 4 মে থেকে গতকাল পর্যন্ত মোট 453 জনকে ভারত থেকে ঠেলে পাঠানো হয়েছে। এই সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী ও কুমিল্লার সবচেয়ে বেশি 52 জনকে পুশিন করা হয়েছে। তাদের আটক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে 21 জন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 20 জন, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে 7 জন, খাগড়াছড়ির রামগড় সীমান্তে একই পরিবারের 5 জন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে 2 জন নারীকে ঠেলে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ভারত হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে? এর পেছনে কি নাগরিকত্ব সংশোধনী আইন বা এনআরসির মতো কোনো বৃহত্তর পরিকল্পনার প্রভাব রয়েছে? ফেরত আসা এই মানুষগুলোর অধিকাংশই বলছেন তারা দীর্ঘ সময় ধরে ভারতে বসবাস করছিলেন এবং তাদের অনেকেরই ভারতে জন্ম নেয়া শিশু রয়েছে। গুজরাটের মতো দূরবর্তী রাজ্য থেকেও তাদের আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসা হয়েছে এবং এরপর সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। আমাদের যে 4 দফা দাবি ছিল, নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করা, হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদের নামে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের শাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলনগুলো আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয়, কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়, সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই, আপনি প্রথমে অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাম লেগে আছে যে খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ে উন্নতি করতে হবে। আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি। বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই। বিগত 15 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে, জীবন দিয়েছি রাজপথে, সকলকে আমি অ্যাড্রেস করি। বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, বিগত আমলের অন্যতম মজলুম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ, জুলাই এবং আগস্টের মহানায়ক আমার ছাত্র জনতা, ছাত্র নেতৃবৃন্দ, আর তাদের সকলের সঙ্গে এদেশের 2013 সাল এবং 2011-21 সাল দুইবার
কোটি তাওহীদি জনতা, আসুন বিভেদ ভুলে গিয়ে ফাঁসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। লন্ডনে জব্দ হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সংক্ষেপে এনসিএ এই অ্যাপার্টমেন্ট দুটি জব্দের আদেশ পেয়েছে। যে দুটি অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে তার একটি হল লন্ডনের অভিজাত 17 গ্রোসভেনার স্কোয়ারের একটি বিলাসবহুল সম্পত্তি। এটি 2010 সালে 65 লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে, যা পরের বছর 12 লাখ পাউন্ড বা প্রায় 19.5 কোটি টাকা দিয়ে কেনা হয়। এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, একটি চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবেই এই জব্দের আদেশ বা ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এই ফ্রিজিং অর্ডার মানে হলো আদালতের নির্দেশ অনুযায়ী এই সম্পত্তিগুলো এখন আর বিক্রি বা অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে না। নথি অনুযায়ী এই দুটি অ্যাপার্টমেন্টই যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অফ ম্যানে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সালমান এফ রহমান এবং শায়ান এফ রহমান অর্থ আত্মসাতের তদন্ত সন্দেহের তালিকায় রয়েছেন। যদিও শায়ান এফ রহমানের মুখপাত্র এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন, যুক্তরাজ্যে কোনো তদন্ত হলে তারা অবশ্যই সহযোগিতা করবেন। তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা চলছে এবং শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, যা যুক্তরাজ্যের কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত। গত বছরের গণ অভ্যুত্থানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা ইতিমধ্যে আগের সরকারের ঘনিষ্ঠ কিছু ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ এবং সম্পদ জব্দ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই অর্থ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনা আর তার মধ্যেই রাজনৈতিক দলগুলোর নানামুখী তৎপরতা। দেশ কি ডিসেম্বরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে, নাকি অপেক্ষা করছে আরও অনিশ্চয়তা? চলুন জেনে নেই বিস্তারিত। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। এমন আলোচনার মধ্যেই বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি, নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের দাবি একটাই, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে থাকুক, কিন্তু ডিসেম্বরে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক। কিন্তু কেন এই চাওয়া? বিএনপির ভেতরের সূত্রগুলো বলছে, তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে আগ্রহী, তবে শর্ত হলো দ্রুত নির্বাচনের ঘোষণা। কারণ তাদের মতে নির্বাচন নিয়ে গড়িমসি হলে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। মজার ব্যাপার হলো, বিএনপি প্রকাশ্যে এমন কথা বললেও তাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন, রাষ্ট্র নিজ দায়িত্বে বিকল্প ব্যবস্থা নেবে। তবে এরপরই শনিবার সন্ধ্যায় বিএনপি নেতারা সরাসরি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। অন্যদিকে সন্ধ্যায় সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন জামায়াত ইসলামীর প্রতিনিধিরাও। ডক্টর ইউনূসের প্রতি সমর্থন কিন্তু এখনও অটুট রেখেছে জামায়াত ইসলামী। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং হেফাজতে ইসলামের মতো দলগুলো, তারা সবাই সংস্কারের পর নির্বাচনের কথা বলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে চিকিৎসাধীন থেকেও বার্তা পাঠিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তার এই বক্তব্য ইঙ্গিত দেয়, বিএনপি এখন নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শুধু বিএনপি নয়, এনসিপি এবং জামায়াত ইসলামীও নির্বাচনের পাশাপাশি সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সবাইকে সহযোগিতা করতে হবে। চরমোনাই পীর অর্থাৎ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম অবশ্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি চান না অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে দাবি আদায় রাজনীতি হোক। এই পুরো পরিস্থিতিতে বিএনপির অভিযোগ, সরকার নির্বাচন থেকে সরে গিয়ে নানা ইস্যুতে সময় ক্ষেপণ করছে এবং তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না।
এই অবিশ্বাস থেকেই বর্তমান ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মতে নির্বাচনী রোড ম্যাপই উত্তরণের একমাত্র উপায়। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানান। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 2 ছাত্র উপদেষ্টা কি তাহলে স্বতন্ত্রভাবে কাজ করছেন? নাহিদ ইসলামের বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট, যদি তারা ভবিষ্যতে রাজনীতিতে বা নির্বাচনে অংশ নিতে চান তাহলে তাদের অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে সরকার থেকে সেটা করতে পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন। নাহিদ ইসলাম আরও যোগ করেন যে এই 2 ছাত্র উপদেষ্টা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। তিনি নিজেও সেই সময়ে তাদের সঙ্গে ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি তারা সরাসরি দলীয় রাজনীতি বা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হতে চান তাহলে সরকারে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে। এই ঘোষণা দেশের রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা এবং এর সাথে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হতে পারে। আগামী দিনে এই 2 ছাত্র উপদেষ্টা কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালীর কুরবানির হাট এবার কাঁপাতে আসছে 3 বিশাল দেহী ষাঁড়, রাঙাদুদু, কালাপাহাড় ও রাজামানিক। এদের নাম যেমন রাজকীয়, তেমনি এদের শারীরিক গঠনও নজর কাড়া। এই 3 গরুর মালিক মুফতি হাবিবুর রহমান মিসবাহ ঘোষণা করেছেন যে যদি কোনো ক্রেতা এই 3টি গরু একসঙ্গে কেনেন তবে তাকে বিনামূল্যে ওমরা হজ করানো হবে। মুফতি হাবিবুর রহমান মিসবাহ তার এই প্রিয় পোষা গরুগুলোর নাম রেখেছেন আদর করে। চলুন জেনে নেই তাদের বিস্তারিত। রাঙাদুদু প্রায় 3 বছর বয়সে, ষাঁড়টির ওজন প্রায় 20 মণ। এর দাম হাঁকা হয়েছে 16 লাখ টাকা। কালাপাহাড়, যার বয়স প্রায় রাঙাদুদুর সমান, তবে এর গায়ে মাংসের পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাই এরও দাম চাওয়া হয়েছে 16 লাখ টাকা। রাজামানিক, এই 3টির মধ্যে সবচেয়ে ছোট রাজামানিক, এর ওজন প্রায় 15 মণ। এর দাম রাখা হয়েছে 12 লাখ টাকা। মালিক মোট 43 লাখ টাকা দাম হাঁকিয়েছেন এই 3টি গরুর জন্য, আর এই 3টিকে একসঙ্গে কিনলেই মিলবে ওমরা হজ করার দারুণ সুযোগ। পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলিতে অবস্থিত 313 ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মুফতি হাবিবুর রহমান মিসবাহ জানান, তার ফার্মের বেশিরভাগ ষাঁড়ই শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের। কোরবানির জন্য এবার এই 3টি বিশেষ ষাঁড় প্রস্তুত করা হয়েছে, আর এই অভিনব অফার ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে বেশ কৌতূহলের তৈরি করেছে। একদিকে বিশাল আকৃতির আকর্ষণীয় ষাঁড়, অন্যদিকে পবিত্র ওমরা হজ করার দারুণ সুযোগ। সব মিলিয়ে মুফতি হাবিবুর রহমান মিসবাহর এই উদ্যোগ কোরবানির ঈদ বাজারকে এক নতুন মাত্রা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এমনিতেই ভালো নয়, এর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পানি নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দেশের মধ্য দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলো থেকে পাকিস্তান আর কোনো পানি পাবে না। এই ঘোষণার পর দক্ষিণ এশিয়ার এই 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাজস্থানের এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে, পাকিস্তানি সেনাবাহিনীকেও মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে। মূলত গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরেই এই হুমকি দিয়েছেন মোদী। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। ভারত গত মাসে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই চুক্তি অনুযায়ী পাকিস্তানের কৃষি খাতের জন্য প্রয়োজনীয় 80% পানি আসে ভারত থেকে প্রবাহিত 3টি নদী থেকে। চুক্তিটি পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের কৃষি ব্যবস্থা মূলত এই পানির ওপর নির্ভরশীল। যদি ভারত সত্যি এই পানি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধান আইন কর্মকর্তা মনসুর উসমান আওয়ান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইসলামাবাদ পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ভারতকে অবশ্যই কয়েক দশকের পুরনো এই পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে। মনসুর উসমান আওয়ান আরও বলেন, ভারত সম্প্রতি পাকিস্তানকে চিঠি দিয়েছে, যেখানে জনসংখ্যা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিন্ধু পানি চুক্তি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পাকিস্তান মনে করে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক এবং কোনো পক্ষই একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের দৃষ্টিতে এ চুক্তি এখনও কার্যকর ও সক্রিয় আছে। জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে ভারত যাই করুক সেটা তাদের নিজেদের ঝুঁকিতে ও খরচে করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের কঠোর অবস্থান দুদেশের মধ্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। পানির মতো মৌলিক সম্পদ নিয়ে এই টানাপোড়েন কি আবারও সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে দক্ষিণ এশিয়াকে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। দর্শক, রাজধানীর বুকে এক আনন্দময় পরিবেশ মুহূর্তে পরিণত হলো আতঙ্কের রণক্ষেত্রে। যাত্রাবাড়ির বৃক্ষমেলায় ঘটে গেল এক ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা। এই আকস্মিক হামলায় আহত হয়েছেন অন্তত 5 জন। কে বা কারা এই হামলার পেছনে জড়িত তা নিয়ে চলছে জোর তদন্ত। চলুন জেনে নিই বিস্তারিত। ঘটনাটি গত শুক্রবার রাত 10:15টার দিকে ঘটে রাজধানীর যাত্রাবাড়ি পার্ক সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষমেলায়। গত 15 মে থেকে শুরু হওয়া এই মেলা চলছিল। মানুষজন গাছপালা দেখতে কিনতে আসছিলেন, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটি ককটেল এসে বিস্ফোরিত হয়, আর সেই মুহূর্তেই মেলা প্রাঙ্গণে নেমে আসে চরম আতঙ্ক। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ জুয়েল নামে একজন, যাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আত্মীয় শাকিল ব্যাপারী জানান, জুয়েলের সামনে এই ককটেলটি বিস্ফোরিত হয়। জুয়েল ছাড়াও আরও 4 জন এই ঘটনায় আহত হয়েছেন, তবে তারা তুলনামূলক কম আঘাতপ্রাপ্ত হওয়ায় স্থানীয়ভাবেই চিকিৎসা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জুয়েলকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। যাত্রাবাড়ি থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মেয়র হানি ফ্লাইওভার থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ককটেলটি যাত্রাবাড়ি পার্কে ছুড়ে মেরেছিল। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুতই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।